স্মার্ট ক্রিমিনাল, তারা কিন্তু এখন মডার্ন ভার্সন ইউজ করে। সো জানে যে ওই জায়গাটাতে টহল আছে, ওই জায়গায় তারা যাবে না, তারা অন্য জায়গা চুজ করবে। সো আপনাকে কিন্তু এগুলো মাঝে মাঝে সারপ্রাইজিং কিছু টহল করতে হবে, যেটাকে আমরা ক্রিমিনোলজি ভাষায় বলি যে আপনি ক্রাইম প্রিভেনশন থ্রু এনভায়রনমেন্টাল ডিজাইন। আপনি এনভায়রনমেন্টটাকে এমনভাবে তৈরি করেন যে একজন ক্রিমিনাল ক্রাইম করতে তার কষ্ট হয়, কঠিন হয়ে পড়ে, সে যেন বুঝতে পারে যে আমি এই ক্রাইমটা করতে গেলে আমার ধরা পড়ার চান্সটা অনেক বেশি, তখন কিন্তু সে আস্তে আস্তে ক্রাইমটা কম করবে। বাংলাদেশের বাস্তবতায় সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যখন কোনো পরিবর্তন হয়েছে সেগুলো আসলে সাধারণত পলিটিক্যাল বা আপনার পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচনের পরবর্তীতে একটা পরিবর্তন এসেছে, যেটা আসলে মানুষ আগে থেকেই একটা ধারণা ছিল বা একটা প্ল্যান ছিল বা একটা ধরনের অভ্যস্ততা ছিল। এবং এর সাথে আপনার যেই আপনার কি বলে আমরা যেটাকে বলতে পারি যে মিশে যাওয়ার যে এক ধরনের অ্যাডজাস্টমেন্ট করার যে ক্ষমতা যেটাকে আমরা বলি সেটা কিন্তু ছিল। কিন্তু 5ই আগস্টে যে হঠাৎ একটা পরিবর্তন আমাদের সমাজে আসলো, যার কারণে সমাজে একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলার একটা অবনতি ঘটেছে। এবং সেখানে আইন শৃঙ্খলা অবনতির আর একটা বড় যে কারণ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষায় যাদের দায়িত্ব রয়েছে, মূলত আমাদের যে পুলিশ বাহিনীর এক ধরনের নিষ্ক্রিয়তা কিন্তু এখানে রয়েছে। এই নিষ্ক্রিয়তা কিন্তু বিষয়টা এরকম নয় যে এটা তাদের আসলে ঐচ্ছিক অথবা কোনো ধরনের দায়িত্ব অবহেলা। এই নিষ্ক্রিয়তা হচ্ছে তাদের যে একটা মোরাল অথরিটি ছিল জনগণের উপরে, সেই মোরাল অথরিটিটা তারা যেহেতু হারিয়ে ফেলেছে। এবং এই যে একটা পরিবর্তনের সময়টাতে পুলিশের আসলে অর্গানাইজেশনাল যেই ধরনের রুলস এবং রেগুলেশন রয়েছে যেগুলো তাদের ফলো করার কথা ছিল, সেগুলো না করে তারা হিউম্যান রাইটস বা এই যে আমরা যেটাকে বলছি যে তার রাজনীতিকরণ, হ্যাঁ, যার কারণে সে আসলে ক্ষমতাসীনদের পারপাস সার্ভ করার যে একটা প্রকাশ আমরা দেখি, এবং সেটা কিন্তু এখনও চলমান রয়েছে। এবং যার কারণে তাদের সাথে সাধারণ জনগণের যে একটা আস্থার সম্পর্ক ছিল সেটা অনেকাংশেই দুর্বল হয়ে গিয়েছিল, এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি যেহেতু ছিল না, সাধারণ মানুষ কিন্তু তাদের যে আস্থা পুলিশের উপর হারিয়ে ফেলেছিল, যার কারণে পুলিশকে কিন্তু পে ব্যাক করতে হয়েছে। তো বাংলাদেশের বাস্তবতায় আমরা যেটা বলেছি যে পুলিশ সবসময় রাজনীতির মধ্যে ছিল, পুলিশের অর্গানাইজেশনাল রুল কিন্তু তাকে রাজনীতি করতে বা রাজনীতির বলয়ের প্রবেশ করার কথা বলে না। কিন্তু যেহেতু বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিকরণটা এটা একটা ঐতিহাসিক প্রক্রিয়া, এবং যেই যখন ক্ষমতা এসেছে তারাই পুলিশকে কিন্তু তাদের ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সেটা এখনও চলমান রয়েছে, পূর্বেও ছিল, এবং যার কারণে পুলিশকে যে পুলিশ হিসেবে কাজ করার যে যেটাকে আমরা বলি রিয়েল পুলিশিং, সেই কাজটা কিন্তু সবসময় বাধাগ্রস্ত হয়েছে। আপনি দেখেন যে এখনও কিন্তু পুলিশের যে বদলি হচ্ছে, পোস্টিংগুলো হচ্ছে, এগুলো কিন্তু রাজনীতিক বিবেচনায় হচ্ছে। কোন পুলিশ আমাকে পারপাস সার্ভ করতে পারবে, কোন পুলিশ আমার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে, তাদেরকে কিন্তু আপনি রাখছেন। আবার যেই কিছু কিছু পুলিশ সদস্যকে আপনি ট্যাগ দিচ্ছেন যে যারা অন্য একটা বা পূর্বের যারা ক্ষমতাসীন ছিল তাদের সাপোর্টার হিসেবে। তাহলে এই যে পুলিশ তো আসলে কারো এজেন্ডা বাস্তবায়নের কথা না, পুলিশ তার অর্গানাইজেশনাল রুলস রেগুলেশন ফলো করে কাজ করার কথা। পুলিশকে কেন এই কাজটা করতে হয়েছে? এই কাজটা করতে হয়েছে কারণ এইটা একটা আমাদের বাংলাদেশে একটা কালচার তৈরি হয়ে গেছে যে পুলিশ আসলে ক্ষমতাসীনদের পারপাস সার্ভ করবে, না হলে তাদের পোস্টিং ঠিকমতো হবে না, তাদের প্রমোশন হবে না, তাদের কাজের মূল্যায়ন হবে না। আপনি দেখাতে পারবেন না, বা খুব কম সংখ্যকই দেখা যাবে যে যে কোনো পুলিশ সদস্য তার পারফরমেন্স, তার পরিশ্রম, তার মেধা, তার প্রজ্ঞার কারণে ভালো একটা পোস্টিং পেয়েছে অথবা প্রমোশন পেয়েছে। এটা কিন্তু আমাদের বাস্তবতায় আমরা দেখেছি যেটা হয়নি। সো যেটা হয়নি সেই জায়গাটাতে একটা কি মেসেজ দেয়, এই যে এটাকে আমরা বলি যে পুলিশের একটা সাবকালচার, যে পুলিশ এইটাতে অভ্যস্ত যে পুলিশকে হতে হবে হার্ড, পুলিশকে হতে হবে মানে আপনার স্ট্রং, পুলিশকে হতে হবে ইমোশনলেস। যেই সময় অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে সেটাকে আমরা একেবারে বলছি না যেটাই যথেষ্ট সময়, আবার এটাও বলছি না যে এটাই আসলে খুব কম সময়। সমস্যাটার মূল জায়গাটাতে আমরা কিন্তু আসলে আলোকপাত করি না। আমাদের যে জায়গাটা সমস্যা আমরা দেখি বা আমরা এই বিষয়ে পর্যালোচনা করলে যেটা দেখি যে যখনই যারা আসলে ক্ষমতায় ছিল তারা আসলে বিরোধী পক্ষকেই সবসময় আঙ্গুলি প্রদর্শন করেছে তাদের কারণে আইন শৃঙ্খলা খারাপ হচ্ছে। এটা আমরা যখন অন্যান্য দলগুলো ক্ষমতা ছিল পলিটিক্যাল পার্টি, তারাও কিন্তু যখন আইন শৃঙ্খলা খারাপ হতো বিরোধী দলকে দোষারোপ করতো। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও কিন্তু সেই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের লক্ষণীয়, যে আপনি দেখবেন দায়িত্বশীল ব্যক্তিরা বারবারই কিন্তু বিরোধী পক্ষের একটা দোষারোপ করছে। তা আপনি বিরোধী পক্ষ বা যারা এই কাজগুলো করছে তাদেরকে তো আপনি আইনের আশ্রয় আনতে হবে।
আনার জন্য আপনি ডেভিল হান্ট একটা অপারেশন করেছেন। তো এই কাজগুলোর সফলতা কোথায়? ডেভিল হান্ট করে আপনি আসলে কি করছেন? আপনি প্রতিদিন 400-500 মানুষ গ্রেফতার করছেন, তারা আসলে কারা? আপনাকে দেখতে হবে। প্রত্যেকটা থানায় সেই এলাকার যারা অপরাধী রয়েছে তাদের একটা মামলার ডকুমেন্ট রয়েছে, কারা এই কাজগুলোর সাথে জড়িত সেগুলোর কোনো না কোনো ধরনের নথি রয়েছে। আপনি সেগুলো পর্যালোচনা করে তাদেরকে যদি না ধরে আপনি যদি এটাকে একটা বিরোধী দলকে দমন করার মাধ্যম হিসেবে ব্যবহার করেন, তাহলে তো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করতে পারবে না, আইনশৃঙ্খলা উন্নতি হবে না। তো আমি এখনই আসলে বলবো না যে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে ব্যর্থ হয়ে গেছে, কিন্তু তাদের কিছু জায়গাতে উন্নতি করার সুযোগ রয়েছে। এবং আরেকটা যে বিষয়টা রয়েছে যেটাকে আমি খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে দায়িত্বশীল ব্যক্তিরা যখন দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্ববানের মতো কথা না বলেন, তখন কিন্তু সমাজে ভুল মেসেজ যায়। আমরা দেখেছি যে এই বেশ কিছুদিন ধরেই আমাদের সরকারের বলেন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিছু স্টেটমেন্ট দিচ্ছেন যেগুলো আসলে জনগণের মনে আশার থেকে আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। যেমন ধরেন আপনার আমাদের সামনে পবিত্র ঈদ আমাদের রয়েছে, এই সময় আমরা জানি এটা উৎসবের সময়, এই সময় কিন্তু কিছু স্পেসিফিক ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়ে যায়। আপনারা জানেন মলম পার্টির কথা জানেন, অজ্ঞান পার্টি জানেন, আরও কিছু ছলচাতুরি করে এগুলো এগুলো বেড়ে যায়, চুরি বেড়ে যায়। তো সেখানে আপনি এই সময়টাতে এমনিতেই মানুষের মনে একটা আতঙ্ক থাকে, তখন দায়িত্বশীল কেউ যদি বলেন যে আপনার বাসার নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে, তখন কিন্তু এইটা জনগণকে আরও আতঙ্কগ্রস্ত করে এবং একই সাথে ক্রিমিনালদেরকে কিন্তু আরও উৎসাহ যোগায়। কারণ এমনিতেই যে সিচুয়েশনটা এখন তৈরি হয়ে আছে, যারা ক্রাইম করছে কেন করছে, তারা এই এনভায়রনমেন্টটা পেয়েছে। আপনি ক্রাইম কমিটিংটাকে কঠিন করে দিচ্ছেন না, ক্রাইম কমিটিং সহজ হয়ে যাচ্ছে। আপনি এখনও ট্র্যাডিশনাল যে পলিসিগুলো করছেন সেগুলো আসলে পুরোপুরি এক্সিকিউট করতে পারছেন না। তো তাহলে আপনার আইন শৃঙ্খলা উন্নতি হবে কিভাবে? আপনি এখনও যদি করতে না পারেন, তাহলে সামনে এই যে উৎসবকালীন সময়ে এটা তো আরও কঠিন হয়ে যাবে ট্যাকেল ডাউন করা। স্মার্ট ক্রিমিনাল তারা কিন্তু এখন মডার্ন ভার্সন ইউজ করে, সো জানে যে ওই জায়গাটাতে টহল আছে, ওই জায়গায় তারা যাবে না, তারা অন্য জায়গা চুজ করবে। সো আপনাকে কিন্তু এগুলো মাঝে মাঝে সারপ্রাইজিং কিছু টহল করতে হবে, যেটাকে আমরা ক্রিমিনোলজি ভাষায় বলি যে আপনি ক্রাইম প্রিভেনশন থ্রু এনভায়রনমেন্টাল ডিজাইন। আপনি এনভায়রনমেন্টটাকে এমনভাবে তৈরি করেন যে একজন ক্রিমিনাল ক্রাইম করতে তার কষ্ট হয়, কঠিন হয়ে পড়ে, সে যেন বুঝতে পারে যে আমি এই ক্রাইমটা করতে গেলে আমার ধরা পড়ার চান্সটা অনেক বেশি, তখন কিন্তু সে আস্তে আস্তে ক্রাইমটা কম করবে।